নমস্কার। খোলা মনে খোলা কথা, অর্থাৎ আপনারা জানেন যে এই অনুষ্ঠানে এমন কয়েকজন ব্যক্তিত্ব সঙ্গে আমরা একেবারে মুখোমুখি আলাপচারিতায় বসি, যারা খোলা মনে অকপটে কিছু খোলা কথা আমাদের সামনে তুলে ধরার তারা চেষ্টা করেন। আপনাদের প্রত্যেককে অবশ্যই শারদীয়ার শুভেচ্ছা জানাই। আমি রাহুল গুপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। ইতিমধ্যেই দুর্গাপুজো আসন্ন এবং চারিদিকেই কিন্তু দুর্গাপুজোর গন্ধ মম করছে। করোনার গ্রাস যেমন রয়েছে, কিন্তু তারই মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো নিয়ে মানুষ কিন্তু মাতোয়ারা। কিন্তু এর মধ্যেই নিঃশব্দে কয়েকজন বিপ্লবী, যারা নিঃশব্দে বিপ্লব করে যান, তারা স্বাভাবিকভাবেই ক্যামেরার সামনে আসতে তাদের কিন্তু নৈব চ, অর্থাৎ ক্যামেরার সামনে তারা আসতে স্বাভাবিকভাবেই চান না। সেই রকমই একজন ব্যক্তি, তরুণ সমাজসেবী হচ্ছেন ভরত জানা। এই ভরত জানা সম্বন্ধে অবশ্যই আজকের আমরা ভরত জানার সঙ্গে পুজোর আবহে একদম খোলা মনে খোলা কথা বলবো। কিন্তু কে এই ভরত জানা, দু এক কথা বলতেই হয়। তরুণ সমাজসেবী এবং বিগত কয়েক মাসে লকডাউন থেকে শুরু করে আনলকডাউন এবং এর পাশে আমফান পরবর্তী সময় স্বাভাবিকভাবেই নিজের পার্শ্ববর্তী অঞ্চল কিংবা হট করে দূরে চলে যাওয়া, একটা গাড়ি নিয়ে কোথাও গ্রামের একদম প্রত্যন্ত জায়গায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু স্বাভাবিকভাবেই মিডিয়ার আলোয় আলোকিত হতে ও নারাজ। ওর বক্তব্য যে নিজের কাজই নিজের পরিচয় দেবে। আজ আমাদের সঙ্গে একান্ত আলাপচারিতায় খোলা মনে খোলা কথায় ভরত জানা। তো যে কথা আপনাদের বলছিলাম, ভরত জানার সঙ্গে আমরা রয়েছি। ভরত আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই ভরতকে অনেক অনেক ধন্যবাদ ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় দেওয়ার জন্য, আর অবশ্যই শারদীয়ার শুভেচ্ছা। নমস্কার। ভরত, স্বাভাবিকভাবে আপনার কাছে সাধারণ মানুষ যারা দেখেন, আপনার কাজ দেখেন, আপনি কাজ করে চলেছেন দীর্ঘদিন ধরে, মানুষের পাশে থাকছেন, আপনার পরিবার, আপনার বাবার দ্বারা আপনি আদর্শে অনুপ্রাণিত, যদি একটু বলেন দু এক কথা আপনার পরিবার সম্পর্কে। প্রথমত সবাইকে নমস্কার। আজকে এই করোনার আবহাওয়ার দিনে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। সত্যি বলতে মন ভালো নেই, কেন আজকের এই উৎসবটাকে আমরা কি যেভাবে পালন করি এবং সত্যিকারে যেভাবে আমরা মানি, সেভাবে মেনে নিতে আমরা পারছি না। তাও সবাইকে বাঙালি হিসাবে বলতে হয় শারদীয়ার শুভেচ্ছা। ভালো থাকবেন, শান্তিভাবে পুজোটা কাটাবেন। আপনি যে বিষয় বললেন যে পরিবার, পরিবার বলতে প্রথমে মনে পড়ে আমার ঠাকুরদা। ঠাকুরদার নাম হলো বিজয় জানা এবং আমার পিতার নাম হলো নারায়ণ জানা। ঠাকুরদার আদর্শ, ঠাকুরদার মতাদর্শ, সেটাকে পুরোপুরিভাবে পূরণ করেছে আমার বাবা নারায়ণ জানা। এবং ছোট থেকে দেখে আসছি যে সামাজিকের কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সমাজে কাজ করতে হলে মানুষের কাছে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সঙ্গে কাজ করে আমাদের সমাজের বিভিন্ন রকমের কাজে লিপ্ত হওয়ার জন্যই আমি দেখে এসেছি আমার দাদু এবং বাবা তারা কাজ করেছে। যে কথা ভরত বলছেন, অর্থাৎ দাদুর কাজের দ্বারা অনুপ্রাণিত, স্বাভাবিকভাবে বংশ পরম্পরায় কিন্তু ওর কাজ চলে এসছে। দাদুর পর বাবা এবং তারপরে কিন্তু কাজ করে চলেছেন এই প্রজন্মের একেবারে তরুণ তুর্কি ভরত জানা। ভরত, একটা বিষয়, আপনি সমাজ সেবা করেন। সাধারণত রাজনৈতিক বিশ্লেষকরা বলুন বা সমালোচকরা মনে করেন যে সমাজ সেবা করতে গেলে রাজনীতিতে আসাটা অত্যন্ত জরুরি। আপনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মতাদর্শে চলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে আপনি সমর্থন করেন, সেটা অন্য বিষয়। কিন্তু আমার বক্তব্য যে রাজনীতিতে আসা, এটা কি বাবার হাত ধরেই, বাবাকে দেখে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কেন ছোটবেলা দেখে এসেছি আমার ঠাকুরদা, ওনাকে দেখেছি এবং বাবাকেও দেখেছি যে রাজনীতিতে কিভাবে ওনারা সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে যে ব্যক্তিগতভাবে আমি যখন স্কুলে পড়াশোনা করছি এবং পড়াশোনা যখন করছি ব্যক্তিগত জীবনে, তখন দেখছি বাবা এবং দাদু কিভাবে এই রাজনীতিতে আঙ্গিনায় জড়িয়ে গেছেন। তাহলে কি সেক্ষেত্রে রাজনীতিতে ভরত জানার আদর্শ তার পরিবার মানে বাবা আর দাদু থেকে আসা? হ্যাঁ না, অবশ্য আদর্শ ঠাকুরদা এবং বাবা, কিন্তু যাকে আমি আইকন হিসেবে মনে করি পড়াশোনার সময় এবং নিজের পরিবারকে দেখে এসেছি, আমাদের সবার প্রিয় এবং সবার মনের মানুষ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।
আমি এই জায়গাটাই আসবো। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এই বিষয়ে আপনারা জানেন যে 2011 সালে রাজ্য রাজনীতিতে একটা পরিবর্তনের ঝড় বইল। দীর্ঘ 34 বছরের বাম শাসন, যার নেতৃত্বের সামনে থেকে নারী বনাম একটা সংগঠনের লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 10 বছর অতিক্রান্ত। আমি ভরতের কাছে আসবো। ভরত, পুজো হচ্ছে, একদম সরাসরি পুজোর প্রসঙ্গে চলে আসি। বিরোধীরা, যেহেতু আপনি একদম খোলসা করিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির সমর্থক আপনি, কিন্তু সমাজসেবা আপনি কোনো রং দেখে করেন না, সেটা বিভিন্ন জায়গায় আপনি পৌঁছে যান, সাধারণ মানুষের কাছে আপনি পৌঁছে যান। দুর্গাপুজোর ক্ষেত্রে আসবো, ক্লাবগুলোকে টাকা অনুদান, বিরোধীরা তো হইচই করছে, কি বলবেন? ক্লাবগুলোকে টাকা অনুদান কতটা যুক্তিসম্মত? দেখুন, আজকে এই আবহাওয়ার দিনে, করোনা ভাইরাসের মানুষের আবহাওয়ার দিনে মানুষ সত্যিকারে খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, সত্যিকার বসবাসও করতে পারছে না। সেই অনুযায়ী বাংলার পুজো, এটা ভারতবর্ষের ঐতিহ্যময় একটা বিষয়। তো সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা পুজো, যারা সাংগঠক আছে তাদেরকে 50,000 টাকা করে দিয়েছে। তার কারণটা হলো যে তারা সুষ্ঠুভাবে পুজোটা করুক, এবং তার সঙ্গে সঙ্গে পুজোটা যেন সম্পূর্ণভাবে যেন ঠিকঠাক হয়, সেটাকে মাথায় রেখে মানুষকে কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, আমার ব্যক্তিগত মতে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন, খুব ভালো কাজ করেছেন। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখতে চাইবো যে তরুণ সমাজসেবী এর পাশাপাশি অবশ্যই ভরত কিন্তু একজন পুজো প্রেমিক বা পুজো পাগলও বলা যেতে পারে। তার কারণ ভরত যে অঞ্চলে থাকে তার আশপাশের বেশ কিছু পুজো বিগত দিনে ভরতের মতো তরুণ তুর্কি যারা রয়েছে তাদের হাত ধরে কিন্তু সেই পুজোটা লালিত পালিত হয়েছে। ভরত, আজকে খুব বারবার মনে পড়ছে, এর আগেও কোনো একটি বিশেষ ক্লাবের আপনি পুজো নেতৃত্ব দিয়েছেন এবং সেই পুজো কার্নিভালে পর্যন্ত হেঁটেছে। মিডিয়ার কাছে সেটা একটা অবাক করা বিষয় ছিল, প্রথমবার কার্নিভালে হেঁটেছিলেন। সেই অভিজ্ঞতার কথা জানতে চাইবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কার্নিভালে হাঁটা, কতটা আপনি নিজে এক্সাইটেড ফিল করছিলেন? হ্যাঁ, অবশ্যই সেটা এখনো মন্দ খুব মনে পড়ে। এবং এবছর পুজোটা আমাদের সব জায়গায়, শুধু আমাদের না, সব জায়গায় পুজোরই সেভাবে পালন করা হচ্ছে না। কিন্তু গত বছর পুজো আমরা যেভাবে কষ্ট করে, এবং আমাদের পেয়ারা বাগান সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় বাদাম ক্লাব, এই যে পুজোটা আমরা পরিচালনা করি, সেক্ষেত্রে সমস্ত মেম্বার, আমাদের সমস্ত, শুধু পাড়া সমস্ত মহিলা শুরু করে মা, বোন, ভাই, সবাই সম্মিলিতভাবে আমরা পুজোটাকে একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি। তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, যখন আমরা বিশ্ববাংলায় যখন প্রাইজ আমরা পাচ্ছি, তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে আজকে কলকাতায় এত পুজোর মধ্যে বাদাম ক্লাবে যে পুজো, হ্যাঁ, যে ছোট্ট জায়গা থেকে কীভাবে উঠে আসা, তো সেইটাকে কিন্তু আমরা সত্যি বলতে আমাদের গর্বে বুক ফেটে যাচ্ছিল। এবং আমরা বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সত্যি বাংলার গর্ব মনে করি। উনি আমাদের যে ক্লাবে এবং আমাদের এই পুজোকে যেভাবে সমর্থন করেছেন, এবং উনি যেভাবে ভালোবাসেন, প্রতি বছর উনি কিন্তু এখানে আসবেন। উনি না আসলে কিন্তু আমাদের কিন্তু পুজোর একটা মনে হয় না যে পুজো হয়েছে, সম্পূর্ণ হয় না। তো সেই ক্ষেত্রে উনি আসবেন, উনি উদ্বোধন করবেন, উনি আমাদের বিষয়ে ভালো কথা বলবেন, উনি আমাদের সাহস দেবেন, উনি আমাদের সাহায্য করবেন, সব কিছু পরিপূর্ণভাবে উনি করেন। তাই মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে পুজোর আবহাওয়া উনি একমাত্র সৃষ্টি করেছেন, আর আগামী দিনও সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ভরত জানা রয়েছেন আমাদের সঙ্গে, খোলা মনে খোলা কথায়। স্বাভাবিকভাবেই পুজো এবং ভরতের কাজ নিয়ে যখন আলাপচারিতা চলছে, তখন সেই দিনগুলোর কথাও অবশ্যই আপনাদের বলতে চাইবো। ভরত যে জায়গাটা থাকে, বা ভরতের যে জায়গা থেকে রাজনৈতিক কেরিয়ার শুরু, কলকাতা পুরসভার দক্ষিণ কলকাতার 69 নম্বর ওয়ার্ড সংলগ্ন যে জায়গায়, স্বাভাবিকভাবে ভরতের মতো যারা ইয়ং ব্রিগেড রয়েছে, তারা কিন্তু ভরতকে সামনে রেখে কাজ করে চলেছে। আমি একদম একটু চলে আসবো সেই আমফান পরবর্তী সময় যে যে কাজগুলো হয়েছিল। ভরত, কিছু কিছু সময় আমরা নিজেরা, অন্তত ব্যক্তিগতভাবে আমি তো দেখেইছি যে একেবারে আপনি প্রত্যন্ত জায়গায় যেমন গেছেন, নিজের ওয়ার্ডেও গেছেন, চাল ডাল ডেলি যা বেসিক নিডস সেগুলো আপনি দিয়েছেন, এবং মানুষ আপনাকে গ্রহণ করেছে। একটা কথা বলুন, একটা মানুষের ভালো মন্দ দুই থাকে, ভরত জানারও ভালো মন্দ দুই আছে। ভালো কি আপনি কিভাবে বিচার করবেন, আর মন্দটাই বা কি? প্রথমত আমফানে এবং করোনা ভাইরাসের দিনে যে মানুষের কাছে পৌঁছাতে পেরেছি, এটা কিন্তু খুব ভাবার বিষয় ছিল আমাদের কাছে। কেন, গত 4 মাস ধরে কাজকর্ম বন্ধ ছিল,
মানুষের অর্থ মানুষের কাছে ছিল না। তো আমরা সবার সমস্ত মানুষ যারা আমাদের যারা সহযোগী যারা আমার সহযোদ্ধা আছে যারা, তারা সবাই একত্রভাবে সবাই নিজেরা একটা ফান্ডিং তৈরি করি এবং মানুষের কাছে যাওয়ার চেষ্টা করি। আমরা গত পুরো লকডাউনে চেষ্টা করেছি প্রতিটা পাড়ায় পাড়ায় প্রতিটা এলাকায় গিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা কাউকে আমরা লাইন দিয়ে কোনো রকম সাহায্য করিনি। বাড়িতে বাড়িতে গিয়ে চাল ডাল সয়াবিন সব রকম আমরা পৌঁছে দিয়েছি এবং গত 1 মাস ধরে আমরা কিন্তু কোনো জায়গায় স্ট্যান্ডিং করে আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছি, যেটা মানুষের অন্ন দরকার। আর বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনাকে আমরা লক্ষ্য করে ওনার আদর্শ লক্ষ্য করে আমরা কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আর আমরা চাই যে আগামী দিন এই বিভিন্ন রকম যে কোনো মানুষ অসুবিধা হবে সেটাকে আমরা মাথায় রেখে কাজ করতে চাই। আমরা ভরত জানার সঙ্গে রয়েছি, খোলা মনে খোলা কথা। সামনেই পুজো এবং স্বাভাবিকভাবেই পুজোর আনন্দ যেমন থাকবে, ঠিক এর পাশাপাশি ভরতকে নিয়ে অবশ্যই এটা বিরতিতে যাব, কিন্তু বিরতির পর ভরত সম্পর্কেও কিন্তু নানা কথা শোনা যায়। সবাই কি সত্যি ভরতকে পছন্দ করেন? না, সেটা হয় না। একটা মানুষের সমালোচকও কিন্তু থাকবে। সমালোচকদের ভরত কি উত্তর দেবে এবং এর পাশাপাশি ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দল সম্পর্কে কিভাবে নিজেদের স্ট্র্যাটেজি সাজাচ্ছে, এই সব কিছু নিয়ে আনকাট আলাপচারিতায় ফিরছি ছোট্ট একটা বিরতির পর। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরলাম খোলা মনে খোলা কথা। ভরত যারা আমাদের সঙ্গে রয়েছেন। বিরতিতে যাওয়ার আগে যে কথা হচ্ছিল, ভরতের কাজের ক্ষেত্রে ওর নিজস্ব উপলব্ধি, কিছু ভুল ত্রুটি বা কতটা ঠিক কাজ করলেন ভরত জানা। ভরত, বিরতিতে যাওয়ার আগে যে কথাটা হচ্ছিল যে কাজ তো করছেন, সত্যি সব মানুষের স্বাদ হয়তো আপনি পূরণ করতে পারছেন না, সেক্ষেত্রে নিজের কিছু ভুল ত্রুটি আপনি উপলব্ধি করেন? হ্যাঁ, অবশ্য নিশ্চয়ই ভুল ত্রুটি মানুষ মতোই হয়। সমাজের বিভিন্ন কাজ করতে গেলে কিন্তু অনেক মানুষ আমাকে আসে, ধরুন কেউ বিধবা ভাতা সংক্রান্ত ব্যাপার নিয়ে আসে, কেউ মারা গেলেন, কোনো হসপিটাল কোনো রকম সমস্যা নিয়ে। তো বিভিন্ন সমস্যায় মানুষ আমার কাছে আসে। তো আমার যতটা সম্ভব যতটা সাধ্য আমি চেষ্টা করি করে দেওয়ার, মানুষের কাজ করে দেওয়ার। কিন্তু কোনো ক্ষেত্রে আমি পারি না কাজ করতে, তখন মনে করেন ভুল হয়ে গেল। ভালো কাজ যখন দেখবেন, আপনি যখন ভালো কাজ করছেন, অন্তর দিয়ে বলছি, তো ভালো কাজ করার সময় মন খুলে ভালো কাজ করতে হয়। যখনই কোনো একটা কাজ করতে পারলাম না, তখন মনে হচ্ছে খারাপ না। আমি কিন্তু কোনো রং দেখি না, কে বিজেপি করে, কে কংগ্রেস করে, কে সিপিএম করে, সেটা দেখি না। মানুষের কাজ করতে গেলে মানুষের পাশে দাঁড়াতে হবে, সেটা মাথায় রেখে আমি কাজ করি। যখনই কোনো কাজ করতে পারলাম, তখন মনে হয় কোনো ভুল করলাম। বেশ, আমি এই জায়গায় আসবো যে কথা ভরত বলছেন, যে যখন কোনো কাজ করতে পারছেন না তখন ওর উপলব্ধি হচ্ছে যে হয়তো কিছু ভুল করা হচ্ছে। কেন সত্যি স্বাদ আর সাধ্যের মধ্যে মেলবন্ধন ঘটনাটা মনে হয় সম্ভব হয় না। এই জায়গায় কাছে ভরত, আমি এখানে একটা খুব সোজাসুজি একটা প্রশ্ন করব। সমাজ সেবা করতে গেলে বা দীর্ঘদিন ধরে সমাজ সেবার মধ্যে থাকতে গেলে আপনি কি মনে করেন রাজনীতিতে আসাটা অত্যন্ত জরুরি? কেন অনেক কিছু প্রোটোকল আপনার চলে আসবে, অনেক কিছু একদম কোট আনকোট পাওয়ার চলে আসবে, তাহলে আপনি মানুষের পাশে চলে আসতে পারবেন। এটা কি আপনি মনে করেন যে সরাসরি রাজনীতিতে আসাটা জরুরি? দেখুন, সামাজিক কাজ করতে গেলে একটা পাওয়ারের প্রয়োজন হয়। কেন, যখন কোনো সমস্যা পড়ে তখন কিন্তু পাওয়ারের কিন্তু অবশ্যই প্রয়োজন। তো সেই ক্ষেত্রে পাওয়ারের কাছে আসতে গেলে আপনাকে রাজনীতিতে অংশগ্রহণ করতেই হবে। যেহেতু আমার ঠাকুরদা এবং বাবা রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল, তো সেই অনুযায়ী রাজনীতি করা খুব প্রয়োজন আমি মনে করি। তাহলে কি ভরতকে কি আগামী দিনে যা আমরা দেখেছি সাধারণ মানুষের কাছে, আপনি কারোর দাদা, কারোর ভাই, কারোর ছেলের মতো ভোট রাজনীতিতে ভরতকে দেখা যেতে পারে, হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই, সেটা তো অবশ্যই। মানে যদি শীর্ষ নেতৃত্ব মনে করে তাহলে হতে পারে। হ্যাঁ, কাজের মাধ্যমে যদি আমার শীর্ষ নেতৃত্ব মনে করে না ভরত ভালো কাজ করছে এবং সত্যিকারে আমি কাজের মাধ্যমে মানুষের পৌঁছতে পারছি, তাহলে নিশ্চয়ই আমি রাজনীতিতে অংশগ্রহণ করতে রাজি আছি। বেশ, একদম সরাসরি উত্তর ভরত জানা এই মুহূর্তে দিচ্ছেন খোলা মনে খোলা কথায়, যে হ্যাঁ নিশ্চয়ই যদি আমার প্রয়োজনীয়তা থাকে রাজনৈতিক ক্ষেত্রে বা সমাজ সেবার ক্ষেত্রে, তাহলে সরাসরি ভোট রাজনীতিতে নামতে কোনো না নেই, যদি পার্টির শীর্ষ নেতৃত্ব মনে করে। একটা বিষয় ভরত, স্বাভাবিকভাবেই আমি কোনো রাজনৈতিক দলের কথা বলবো না, সব রাজনৈতিক দলেরই বিগত দিন আমরা দেখেছি দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, সমস্ত রাজনৈতিক দলের
জনগণের কাছে। আপনার সামনেও হয়তো অনেক প্রলোভন আগেও এসছে, আগামী দিনেও আসবে। কিভাবে নিজেকে দুর্নীতির থেকে সরাবেন, বা আপনাকে দেখে যারা আগামী দিনে রাজনীতিতে আসতে চান তাদেরকে আপনি কি বলবেন? না, প্রথমত দেখুন, কাজ করতে গেলে মানুষ ভালো মন্দ থাকেই। একটা বাংলায় একটা কথা আছে যে ঝগড়া করে শত্রু মানিও না, তুমি কাজ করো, তোমার শত্রু আপনিতে হয়ে যাবে। তো সেই অনুযায়ী যে কাজ করতে করতে অনেক মানুষ ব্যাপারটাকে ভালোভাবে নেয় না, তখনই শত্রু আপনার বেশি বেড়ে যাবে। তখন যখনই ভালো কাজ করবেন তখনই বিভিন্ন রকম মানে অপমান, বিভিন্ন রকম কাদা ছোড়াছুড়ি, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি না দুর্নীতি করতে হয়। দুর্নীতি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ করছে, বাংলার রূপশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প বিশ্বসেরা প্রকল্প হয়েছে, এবং বাংলার গ্রামে গ্রামে আপনার এই সবুজসাথী প্রকল্প ছড়িয়ে গেছে। একটা গ্রাম থেকে একটা গ্রাম স্কুল যেতে হলে আগে গ্রামের মহিলারা কিংবা বাচ্চারা আপনার হেঁটে যেত, সেখানে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সাইকেল দিয়ে তাকে চেষ্টা করে যে তাড়াতাড়ি স্কুলে পৌঁছে যায়। তো সেই অনুযায়ী তো উনি এত কাজ করে উনি আজকে দুর্নীতিতে জড়িয়ে দিচ্ছে বিরোধী পক্ষ। তো সেই জন্য কাজ করতে গেলে দুর্নীতি আপনি জড়িয়ে দেবেন। তো এইসব চিন্তা না করে কাজ করে যাওয়া, মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, এটা মনে করি। মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, এবং কাজ করতে যে কাজ করে তারই সমালোচনা হয়, এটাই ভরত বলছে, এবং এটাই সত্যি বাস্তবিক অর্থ। যিনি কাজ করবেন বা যারা কাজ করবেন তারাই কিন্তু সমালোচনার শিকার হবে। এবং কি অদ্ভুত ব্যাপার, রাজনীতিতে কিন্তু সমালোচনা থাকবে না তা তো হয় না, অন্তত ভারতের মতো গণতান্ত্রিক দেশের ক্ষেত্রে। যেহেতু পুজোর দিন, আমি একটু নিয়ে অবশ্যই আবার চলে আসবো রাজনীতি থেকে, আবার একটুখানি পুজোর আবহে। ভরত, আমরা দেখেছি আপনার ওয়ার্ডে আপনি এক ধারে যেমন মাস্ক বিলি করেছেন, স্যানিটাইজ করেছেন, ঘরে ঘরে গিয়ে দোতলায় উঠে গিয়েছেন, আপনি নিজে একদম আপনার মানে সমস্ত তরুণ তুর্কিদের নিয়ে করেছেন। পুজোর দিনগুলোতে মানুষ তো আবার বাইরে বেরোচ্ছে, মাস্ক পরে বাইরে বেরোচ্ছে, কি বলবেন? ধরুন, পুজোটা আমরা প্রতি বছর পুজোতে আমরা যে পুজো আমরা করি, তো তার পাশাপাশি আমরা জাগো বাংলা একটা স্টল করি। জাগো বাংলা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পত্রিকা। সেই পত্রিকাকে আমরা মানুষের সামনে তুলে দেওয়ার জন্য আমাদের স্টল করা হয়, বইয়ের স্টল। সেখানে আমরা বসে পুজো কটা দিন আমরা সন্ধ্যে বেলা থেকে আমরা রাত্রি পর্যন্ত বসে সেখানে সময় কাটাই, এবং পুজোর মণ্ডপে বসে আড্ডা মারি, গল্প করি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আসে। তো আজকে এই করোনা আবহাওয়ার দিনে সত্যি কি মানুষ বাড়ি থেকে বেরোবে, সত্যি মানুষ কি সে আনন্দ করবে, সেটা কিন্তু আমরা চোখের সামনে সেটা দেখতে পারবো, এবং আপনারাও আছেন সেটা দেখবেন। আজকে মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু বলতে পারি। সেটাকে মনে রেখে মানুষ যদি সত্যি এই করোনাটাকে মেনে নেয় তাহলে মানুষ বেরাবে, আর যদি না মানে তাহলে মানুষ বেরাবে না। আমরা শুনছিলাম ভরত জানার কথা, খোলা মনে খোলা কথা, এবং স্বাভাবিকভাবেই ভরতের বেড়ে ওঠা এবং ভরতের কাজকর্ম, ভরতের রাজনৈতিক উদ্দেশ্য বা রাজনৈতিক লক্ষ্য ভরত কিন্তু পরিষ্কার করছেন। খুব অনেকগুলো বিষয় বেরিয়ে আসছে। এক হচ্ছে কাজও করে যাবে এবং নিজের পরিচয় পরিচিত হবে। অবশ্যই ওর পরিবারের বাবা বা ঠাকুরদার দ্বারা ও অনুপ্রাণিত, কিন্তু যার কথা বলতেই হয় তিনি বারবার ঘুরে ফিরে চলে আসছেন রাজ্যের বর্তমান প্রশাসনিক প্রধান এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে ও অনুপ্রাণিত ভরত জানার মতো এরকম হাজার হাজার তরুণ তুর্কি। আমি ভরত, এই বছর 21শে জুলাই দিদিমণি আমরা দেখলাম ভার্চুয়ালি সভা করলেন। আমি একদম এই প্রসঙ্গে আসবো, তার কারণ 21শে জুলাই আপনাদের কাছে একটা অক্সিজেন ফিরে পাওয়ার দিন। তিনি খোল মঞ্চে বলতে দিলেন তৃণমূল কংগ্রেসে, বিশেষ করে আপনাদের মতো তরুণ তুর্কিকে প্রথম সারিতে নিয়ে এলেন। কি মনে হয়, কেমন লাগছে? আপনাদের মতো তরুণ তুর্কিকে, নতুন মুখকে তিনি সামনে নিয়ে আসছেন, আগামী দিনেও নিয়ে আসবেন, কি বলবেন? হ্যাঁ, সেটা তো অবশ্যই। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন উনি যুক্ত হন এবং রাজনীতি আঙ্গনে উনি যে প্রধান শীর্ষস্থানে যাওয়ার চেষ্টা করেন, উনি কিন্তু যুব সমাজের কিন্তু একটা আইকন ছিলেন। আমরা যতটা মনে পড়ছে আমার, যাদবপুর কেন্দ্র থেকে উনি সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে কিন্তু উনি সাংসদ হন 1984 সালে। তো সেই ক্ষেত্রে
তখন উনি যুব সমাজের বিষয়টা বুঝেছেন, তো আজকে উনি যুব সমাজকেই তুলে ধরছেন। যুব সমাজই পারবে যে আগামী দিনে প্রজন্মকে এগিয়ে দেবে। যেমনি ধরুন আমার ঠাকুরদা যখন ছিলেন, ঠাকুরদা আমার পরিবারকে এগোনোর জন্য আমার বাবাকে ওনার চেয়ারে বসিয়ে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে বাবাও চাইবে যে ওনার চেয়ারটা যেন ঠিকঠাক থাকে, তার জন্য আমাকে বসিয়ে দেবেন। তো সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চায় যে যুব সমাজে যে আমাদের আইকন এখন আছে আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনাকে ওনার চেয়ারটা করে দেওয়ার জন্য, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা আদর্শ করে ওনার মতাদর্শে চলার জন্য আমরা যুব সমাজের আমার তরুণ যে তুর্কি সত্যি এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। শেষ একদম প্রশ্ন ভরতকে না করেই পারবো না, তা হচ্ছে যে পুজো এবং পুজো নিয়ে একটা অদ্ভুত রাজনীতি হচ্ছে, মানুষের কাছে পৌঁছে যাওয়ার রাজনীতি। কিভাবে দেখছেন ভরত জানার মতো একদম তরুণ সমাজ সেবীরা? ইতিমধ্যে আমরা দেখছি পুজোকে সামনে রেখে মানুষের কাছে পৌঁছে যাওয়ার রাজনীতি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে। অবশ্যই আমরা বিগত বছরও দেখেছি, এবছর আমরা বিজেপির ক্ষেত্রেও দেখছি। তৃণমূল কংগ্রেস তারা 2011 সাল থেকে পুজোটাকে, যখন তারা ক্ষমতায় আসছে, পুজোটাকে একটা অন্য মাত্রায় তারা করেছে এবং পুজোটা বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে। কিভাবে দেখেন যখন পুজো নিয়ে রাজনীতি হয়, যখন বিজেপিও দেখছে পুজো নিয়ে রাজনীতি, তখন কি বলবেন? দেখুন, প্রথমত পুজো নিয়ে রাজনীতি করা, আমি মনে হয় যে ব্যক্তিগত, আমি বাঙালি হিসাবে পুজো নিয়ে রাজনীতি করা আমিও চাই না। বিজেপি নিজের জায়গা স্থাপন করার জন্যই এই পুজো নিয়ে রাজনীতি করে। আমরা দুর্গা পুজো করি হিন্দু হিসাবে, মুসলমানরা আপনার ঈদ পালন করে, তো আমরা ওদের ঈদে যাই, ওরা আমাদের দুর্গা পুজো আসে। এটা তো আমাদের বাংলার মানে সাংস্কৃতিক, ছোটোবেলা তাই তো আমরা পড়ে এসেছি এবং তাই জেনে এসেছি। তো বিজেপি অবশ্যই একই বৃন্দের দুটি কুসুম, হিন্দু মুসলমান, সেটা আমরা পড়ে এসেছি এবং জেনে এসেছি। আজকে বিজেপি চায় নিজের জায়গা ধরার জন্য, নিজের পজিশন নেবার জন্যে একটা বিশৃঙ্খলা করছে ভারতবর্ষে এবং সারা বাংলাতে। হিন্দু মুসলিমের দাঙ্গা লাগিয়ে দেওয়া, সাম্প্রদায়িক একটা দল বিজেপি। আমি মনে করি ধর্মনিরপেক্ষ যদি দল যদি বলেন, সেইটা আমার তৃণমূল কংগ্রেস। সেই জন্য আমরা তৃণমূল কংগ্রেসকে লাইক করি এবং ভালোবাসি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে একটা কথাই মাথায় দিয়েছে এবং মনে রেখেছে যে সবাই একসঙ্গে, ধর্ম যার যার, উৎসব সবার। বেশ, ধর্ম যার যার, উৎসব সবার, এই বার্তাই দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এই বার্তাই দিচ্ছে ভরত জানার মতো একদম তরুণ তুর্কি ব্রিগেডরা। শেষ প্রশ্ন ভরতকে করব। ভরত, পুজোর সময় কি পরিকল্পনা রয়েছে? কারণ পুজোর 5টা দিন, এবারের পুজো অবশ্যই একটু কঠিন থেকে কঠিনতর পুজো, মানুষের কাছে ফিরে আসার পুজো, রিফ্রেশ হওয়ার পুজো। কি পরিকল্পনা রয়েছে? কিভাবে মানুষের পাশে থাকবেন, নাকি ব্যক্তিগতভাবে সময় কাটাবেন? না, অবশ্যই মানুষের পাশেই থাকবো, এটাই আমার কর্ম, এটাই আমার ধ্যান, এটাই আমার পরিবার বলতে মানুষ অবশ্যই। তো আমাদের পুজো প্ল্যানিং পঞ্চমী থেকেই আমাদের প্ল্যান চালু। সমস্ত আমাদের যারা যুবযোদ্ধা আছে আমার ওয়ার্ডে, আমার বন্ধু, আমার যে সমস্ত ভাই আছে, সবাইকে নিয়ে আমরা প্ল্যানিং করেছি যে কিছু গরিব মানুষদের জন্য আমরা প্রত্যন্ত গ্রামে যাব, গিয়ে তাদেরকে আমরা বস্ত্র বিতরণ করব এবং চেষ্টা করছি যে আমাদের কলকাতা সংলগ্ন এরিয়াতে কিছু বৃদ্ধাশ্রম আছে, তো বৃদ্ধাশ্রমে গিয়ে আমরা কিছু ওনাদের একসঙ্গে ওই দিনটা কাটাবো। পঞ্চমী থেকে শুরু করবো, দিনটা কাটাবো একসঙ্গে। তারপর একের পরে ষষ্ঠীতে আমাদের ওই জাগমালা স্টলে আমাদের আড্ডা, এবং সপ্তমীতে আমাদের পুজো প্যান্ডেলে ওখানে বিভিন্ন রকম কর্মসূচি আছে, আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এবারে তো করোনা ভাইরাসের জন্য সব কিছু জড়ো মানা করেছে, তো সেটা মাথায় রেখে আমাদের পুজোটা আমরা খুব আনন্দভাবে কাটাবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি নিজে সুস্থ থাকুন, মানুষের মধ্যে আপনি থাকেন, নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই শুভেচ্ছা। নমস্কার। আমরা ভরত জানার সঙ্গে কথা বললাম, খোলা মনে খোলা কথা, অনেক কথা উঠে এলো। পুজো, রাজনীতি, অবশ্যই ভোট রাজনীতি এবং ভরতের লক্ষ্য খুব সহজ সরল ভাষায়, সরাসরি আনকাট বেশ কিছু কথা উঠে এলো, যেখানে ভরত বলতে চায় রাজনীতির মারপ্যাচ হয়তো ভরতের মতো সহজ সরল তরুণ যুবকরা জানে না। ওরা একটাই জানে, মানুষের পাশে থেকে কাজ করে যাও। একদম যে কোনো রাজনৈতিক দল নির্বিশেষে, যে কোনো ধর্ম নির্বিশেষে একটাই কথা মাথায় রাখবেন, ধর্ম যার যার, উৎসব সবার। আপনাদের সবার অনেক অনেক ভালো পুজো কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন। দিশাশক্তি নিউজের পেজে আপনাদের নজর থাকুক। ক্যামেরায় মানস চৌধুরীর সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, দিশাশক্তি নিউজ, কলকাতা।